হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস দেখবো, তারপরে ওটার উপরে আমরা একটা কেস ডিসকাশনে দিব আপনাদের। সো এটা হচ্ছে পোর্টার্সের জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর মডেল। জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নরমালি আপনার ধরেন এক দেশের সাথে আরেক দেশের, আমি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব নাকি আমি ভিয়েতনামে ইনভেস্টমেন্ট করব নাকি আমি সিঙ্গাপুরে করব, এরকম যখন নেশন ওয়াইড কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট হয় তখন একটা মডেল অ্যাপ্লাই হয়, এটাকে আমরা বলি পোর্টার্সের জেনারিক কম্পিটিটিভ মডেল। হ্যাঁ, সো এই মডেলটা আমি আপনাদেরকে একটু ব্রিফ করব, তারপরে আমরা মডেলের একটা কেস দেখব। মডেলটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের একটু সিম্পলিফাইড মডেলও বটে, খুব বেশি ডিফিকাল্টের কিছু নাই এটার ভিতরে। কনসেপ্ট আপনাদেরকে একটু ধরাই দিচ্ছি যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। মডেলটার নাম কি? Generic generic competitive model. হ্যাঁ, এটা জেনারিক কম্পিটিটিভ বা পোর্টার্সের 3 জেনারিক কম্পিটিটিভ মডেলও বলে থাকে। সো আমরা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টের যে চ্যাপ্টারটা পড়েছিলাম ওই চ্যাপ্টারে আপনাদের এরকম একটা কনসেপ্ট আসছে। সো আমরা এটা একটু দেখি। হ্যাঁ, হুম, এই যে ইন্টারন্যাশনাল বিজনেস কনটেক্সট লিমিটস এন্ড গ্লোবালাইজেশনে এই বইয়ের আমি একটু শেয়ার দিব স্ক্রিন, জাস্ট অ্যালাউ মি 2 মিনিটস। যে কেসগুলো, দুইটা কেস পড়াইছিলাম, এগুলো দেখতে পারছিলেন আর লিখছিলেন বাসায়? পেস্টেলেরটা লিখেন নাই, নিশ্চিত আপনারা লিখেন নাই। গ্লোবালাইজেশন মানে কি, কারো কোনো ধারণা আছে? গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন মানে হচ্ছে দ্য প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ প্রোডাকশন সার্ভিসেস অফ হোমোজেনিয়াস টাইপ এন্ড কোয়ালিটি অন এ ওয়ার্ল্ড ওয়াইড বেসিস। আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন প্ল্যান করবেন, এটাকে আমরা গ্লোবালাইজেশন বলে থাকি। সো এটা ক্রস বর্ডার বিজনেস অনেক জায়গায় বলে। সো গ্লোবালাইজেশন বিজনেস নিয়ে টুকটাক ডেফিনিটিভ টাইপ কোশ্চেন আছে, এখানে তেমন কিছু আসে না। বাট এই যে একটা মডেল আছে, এটা পোর্টার্স ডায়মন্ড মডেল বলে, পোর্টার্স এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন বলে। যেভাবেই বলুক না কেন, যদি পোর্টার্স এর ডায়মন্ড মডেলও বলতে পারে, পোর্টার্স এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশনও বলতে পারে। সো এই মডেলটা কে আবার পোর্টার্স এর 3 জেনারিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিও বলে। যেই নামই বলুক না কেন, আমরা একই জিনিসকে আমরা চিনবো। সো পোর্টার্স এর ডায়মন্ড মডেল যেটা বলে, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। পোর্টার্স এর ডায়মন্ড মডেল বলে, the diamond model helps organization to understand the determinants of the national competitive advantage. ডায়মন্ড মডেলের পারপাসটা হচ্ছে যে আপনি একটা দেশের সাথে আরেকটা দেশের কি কি জিনিস আপনি কনসিডার করবেন ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই জন্য যে আমি ইনভেস্টমেন্টটা বাংলাদেশে না করে আমি ভিয়েতনাম করতে চাই, ভিয়েতনাম না করে আমি সিঙ্গাপুর করতে চাই। সো হোয়াট উড বি ইউর ডিটারমিনেন্টস, এইটাই হচ্ছে পোর্টার্স ডায়মন্ড মডেলের মেইন পারপাস। কি বলছি বুঝতে পেরেছেন? সো Yes, sir. সিমিলার কনসেপ্ট অনেক সময় আপনাদেরকে হয়তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ঢাকা রাজশাহী, রাজশাহী চিটাগং, চিটাগং সিলেট, এরকম হলেও কিন্তু আপনি মডেল অ্যাপ্লাই করতে পারবেন যদি রিজিওনাল কনটেক্সট অ্যাসেসমেন্ট আসে। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. সো এই ডিটারমিনেন্টস গুলি হচ্ছে ফার্মের যে ডিটারমিনেন্টস গুলো থাকে, এই ডিটারমিনেন্টসটাই আসলে মডেল। ডিটারমিনেন্টস এর মডেলটা হচ্ছে এরকম। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভেলরি, এটা আপনারা দেখেছেন ইয়েতে ছিল, এটা মাঝখানে থাকে। বেসিক্যালি মোর ইম্পর্টেন্টলি হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন, আর হচ্ছে রিলেটেড অর সাপোর্টিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো এই মানে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভেলরি, এটা সম্পর্কে আমরা জানি, এটা হচ্ছে এক্সিস্টিং প্লেয়ার, তাদেরকে বোঝানো হয়। সো ফ্যাক্টর কন্ডিশনসটা কি আর ডিমান্ড কন্ডিশনস কি এবং রিলেটেড এবং সাপোর্টিং ইন্ডাস্ট্রি কি,
এই কয়েকটা সেগমেন্টে আমরা একটু আলাপ করব আর কি। হ্যাঁ, সো ফ্যাক্টর কন্ডিশন বলতে আপনি যখন কিছু বলছেন। স্যার এটা তো আমরা ওই যে পোর্টারস জেনেরিক স্ট্র্যাটেজি মডেল যেটা আছে ওইটা পড়তেছি না? হ্যাঁ হ্যাঁ, জেনারিক কম্পিটিটিভ মডেল, তারপরে হচ্ছে আপনার ডায়মন্ড মডেল বলে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন বলে, অনেক নামই বলে। হ্যাঁ, স্যার আমরা তো ওই যে আগে যেটা পড়ে আসছিলাম মানে পোর্টারস জেনেরিক স্ট্র্যাটেজিক মডেলের মধ্যে একটা হচ্ছে কস্ট লিডারশিপ আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, কিন্তু স্যার ওইটার সাথে এখানে মিল পাচ্ছি না তো স্যার। আমরা আসতেছি ওটাতে গেলে তারপরে আমরা বলবো। এটা আপনি আগে দেখেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন, দুইটা মডেলের কিছু কিছু জায়গায় একটু ক্রস ল্যাপিং আছে, এটা আমি আপনাদেরকে পরে বুঝায় বলবো। হ্যাঁ, তো ডায়মন্ড মডেল কিংবা দা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন মডেল, যেই মডেলই আমরা বলি না কেন, আম, এই মডেলে এই চারটা ফ্যাক্টরকে আমরা কনসিডার করব, যে একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রি, আর হচ্ছে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরি। হ্যাঁ, সো ফ্যাক্টর কন্ডিশনে যেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ফ্যাক্টর কন্ডিশন মানে আপনার ধরেন কি কি ধরনের রিসোর্সেস অ্যাডভান্টেজ আছে একটা লোকেশনে। মানে এটা হতে পারে হিউম্যান রিসোর্স, হতে পারে ফিজিক্যাল রিসোর্স, হতে পারে নলেজ, হতে পারে ক্যাপিটাল, হতে পারে কোনো ইনফ্রাস্ট্রাকচার। মানে এই ধরনের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি কোনো লোকেশনে থাকে, যেটার কারণে আপনার প্রোডাকশন কিংবা ডিস্ট্রিবিউশন কিংবা লজিস্টিক, যেই কারণেই হোক আপনি একটা ডিফারেন্ট বেনিফিট পাবেন। সে যেমন ধরেন বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এতটা প্রমোট করার একটা মেজর রিজন হচ্ছে যে আমাদের ধরেন অ্যাভেলেবেল রিসোর্সেস এবং চিপ রিসোর্সেস, তাই না? সো যার কারণ হয়েছে কি, আমার দেশে ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা জামা কাপড় বানাতে যদি আপনার ধরেন লেবারের পিছনে প্রতি পিসে 2 টাকা খরচ হয়, অন্যান্য দেশে হয়তো এটা খরচ হয় 3 থেকে 4 টাকা বা 5 টাকা। তো যেহেতু আমার এখানে খরচটা কম, সেই কারণে আমি কস্ট কম্পিটিটিভনেস এর জায়গায় আমরা গিয়ে ধরেন অনেকটা আমাদেরকে হেল্প করে। হুম, সো এই ধরনের যে সমস্ত ফ্যাক্টর থাকে, হিউম্যান রিসোর্সেস, স্কিল থাকে, যে প্রাইস, মোটিভেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ কনটেক্সটে আমাদের দেশে যে সমস্ত হিউম্যান রিসোর্স আছে, এগুলোর উপরে অনেক সময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ফরেন ইনভেস্টর থাকে তাদেরকে অ্যাট্রাক্ট করে, যে এই দেশের ধরেন কোনো একটা স্কিল সেট আমাদের খুব ভালো, কোনো একটা এক্সপার্টাইজ আমাদের খুব ভালো, সেই সে এই ধরনের কোনো এলিমেন্ট যেই দেশে থাকে সেই দেশে ওই রিলেটেড ইন্ডাস্ট্রিগুলি বেশি গ্রো করে। তারপরে ফিজিক্যাল রিসোর্সেস, যেটা হলো ধরেন ন্যাচারাল মাইনিং, যেমন ল্যান্ড, মিনারেলস, ক্লাইমেট, লোকেশন, ধরেন রিভার, সি, এগুলো এই ধরনের কিছু বিষয় যদি থাকে, যেমন ধরেন গ্যাস আমাদের একটা ন্যাচারাল রিসোর্সেস, যেটাতে আমরা ফুয়েল এফিসিয়েন্সি পাই, অনেক কম কস্টে আমরা প্রোডাকশন করতে পারি। তারপরে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির জন্য ক্লাইমেট একটা ফ্যাক্টর, যদি এই ধরনের কোনো কম্পোনেন্ট আপনার কান্ট্রিতে এক্সিস্ট থাকে তাহলে ওই দেশও আগায় যায়। সায়েন্টিফিক বা টেকনিক্যাল নো হাউ স্কিল যদি থাকে, ধরেন যেই নেচার ইন্ডাস্ট্রিতে আপনি একটা দেশে করতে চান, ওই নেচারে যদি তার সায়েন্টিফিক এবং টেকনিক্যাল নো হাউটা থাকে, তাহলে ওই ইন্ডাস্ট্রি ম্যানেজ করতে আপনার খুব সুবিধা হয়। যেমন ধরেন টেকনোলজি বেজ ইন্ডাস্ট্রি যদি আপনি করেন, বাংলাদেশে করলে দেখা যাবে যে এই ধরনের সায়েন্টিফিক বা টেকনিক্যাল নো হাউ একদমই নাই। তো আপনার হয়তো একটা সেটআপ একবার ডিসরাপশন তৈরি হলে এটা ঠিক করতে 3 থেকে 4 মাস লাগবে, যেহেতু আমাদের লিড টাইম অনেক বেশি, বাইরের থেকে নিয়ে আসতে হবে। তো এই ধরনের নলেজ এবং টেকনিক্যাল নো হাউ বেজ এক্সপার্টাইজ একটা দেশে থাকলেও আপনি কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। সো ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি, অবশ্যই অ্যামাউন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের সাইজ যদি বড় হয়। আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেমন ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো যদি থাকে, যে আপনার ডিস্ট্রিবিউশন করতে খুব সুবিধা হয়, ক্যারি করতে খুব সুবিধা হয়। তো এই সমস্ত জিনিস যেগুলো থাকে এগুলো হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন। তাহলে রোল অফ ফ্যাক্টর কন্ডিশনস গুলো এরকম। তো ফ্যাক্টর কন্ডিশনের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো বেসিক ফ্যাক্টরস, একটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাক্টরস। বেসিক ফ্যাক্টরস এই যে আমি যেগুলো বললাম, ধরেন ন্যাচারাল রিসোর্স, ক্লাইমেট, এই যেগুলো যেগুলো বললো, স্কিল, আনস্কিল লেবার,
এগুলো বেসিক ফ্যাক্টর যেটা একটা দেশের ইয়ের সাথে বিল্ট ইন থাকে। কিন্তু অ্যাডভান্স ফ্যাক্টরটা হচ্ছে বেসিক ফ্যাক্টরের একটু অ্যাডভান্স ভার্সন। অ্যাডভান্স ফ্যাক্টরস ইনক্লুড modern digital communication, highly educated personnel, research laboratories, and so forth. They are necessary to achieve high order competitive advantage such as differentiated products and proprietary and production technology. বেসিকের সাথে অ্যাডভান্সের পার্থক্যটা হচ্ছে যে ধরেন আপনি একটাকে আমরা বলি না থ্রেশহোল্ড, যে মোটামুটি হলেই ধরেন আপনার একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায়। যেমন ধরেন লেবার, সে ধরেন আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানি করতে চান, এখানে লেবার দরকার, মাথায় করে ধরেন ম্যাটেরিয়াল নিবে আনবে করবে শেষ। কিন্তু আপনি যদি এই দেশে ধরেন একটা টেকনোলজি বেস কোম্পানি এস্টাবলিশ করতে চান, যেখানে খুবই টেকনিক্যাল নো হাউ দরকার, হাই স্কিল নলেজ দরকার, খুব গুড রিসার্চ ল্যাবরেটরি দরকার, ওই ধরনের ইন্ডাস্ট্রি তো বাংলাদেশে করতে গেলে নিশ্চয়ই লোকজন চিন্তা করবে, তাই না? কি বলেন? স্যার। Yes, sir. তো এই ধরনের আপনার যখন ফ্যাক্টর কন্ডিশন আপনারা অ্যাসেস করবেন, তখন এই দুইটা জায়গায় চিন্তা করবেন। একটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রি প্রমোট করার জন্য বেসিক ফ্যাক্টর কি কি আছে, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাক্টর কি কি আছে। আর এটা হচ্ছে ডিমান্ড কন্ডিশন। ডিমান্ড কন্ডিশনটা একদমই ইজি। ডিমান্ড কন্ডিশন, যে কোনো দেশে একটা ইন্ডাস্ট্রি বড় হওয়ার পিছনে তার অন্যতম কারণ থাকে হোম মার্কেট ডিমান্ড। কি মার্কেট ডিমান্ড? Home market demand. হোম মার্কেট ডিমান্ড। হোম মার্কেট কোনটা? আপনি যেই দেশে ইন্ডাস্ট্রি করছেন সেই দেশে যদি আপনি যা প্রোডাকশন করবেন তার একটা বড় মার্কেট যদি থাকে, তাহলে ওই ইন্ডাস্ট্রি খুব দ্রুত সার্ভাইভ করে। এই জন্য বলে হোম মার্কেট ডিটারমাইন্স হাউ ফার্ম পারসিভ, ইন্টারপ্রেট, রেসপন্স টু দ্য বায়ার নিডস। This information puts pressure on farm to innovate and provide launch pad for global ambitions. So আপনি এটা দেখবেন যে ওইখানে আসলে কনজাম্পশন করার স্কোপ কতটুকু আছে, মানে আপনি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে চাচ্ছেন এই প্রোডাক্টটার আসলে ডিমান্ড কতটুকু, ডিমান্ড কন্ডিশন, কনজিউমারের কনজিউম করার ট্রেন্ড নিড কতটুকু আছে। হ্যাঁ, সো এই জায়গাগুলো আপনারা একটু দেখবেন, বায়ারের নিড কিরকম, বায়ারের গ্রোথ কিরকম, হ্যাঁ, তারপরে আপনার বায়ারের টেস্ট কিরকম, এটা কি খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় তাদের নিড নাকি কনসিস্টেন্ট থাকে, এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে রিলেটেড এবং সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রি কি? একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ, তাই না? ধরেন আপনি কোন একটা ইন্ডাস্ট্রি করলে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কি? র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং হাউস পর্যন্ত পৌঁছানো, এটাকে বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। ফরওয়ার্ড লিঙ্কেজ কোনটাকে বলে? ফরওয়ার্ড লিঙ্কেজ বলে হচ্ছে আপনি প্রোডাকশন করার পরে কনজিউমারের বাসা পর্যন্ত পৌঁছে তারপরে আপনি ধরেন আফটার সেলস সার্ভিস পর্যন্ত মেক শিওর করলেন। দিস ইজ সামথিং কল ফরওয়ার্ড লিঙ্কেজ। সো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজকে আপনি যখন ইন্ডাস্ট্রি স্পেসিফিক শর্ট টার্মে বলে তখন এটাকে বলে রিলেটেড অর সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। মনে থাকবে? Yes, তো sir. একটা ইন্ডাস্ট্রি প্রমোট করার জন্য আপনি একা দৌড়ালে তো হবে না, তো আপনার সাথে রিলেভেন্ট যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলোরও তো ফুটপ্রিন্ট থাকতে হবে ওই লোকেশনে, তাই না? তো ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে তাহলে কি আপনি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করাতে পারবেন? No, sir. তো এই রিলেটেড এবং সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলি আপনি যেই বিজনেস করতে চান সেটার সাথে তো ইন্টিগ্রেটেড। সো এই ইন্ডাস্ট্রিগুলো আপনি যেই দেশে চুজ করবেন সেই দেশে কেমন আছে, দুই দেশের ভিতরে একটা কম্পারেটিভ প্যারামিটার হতে পারে। যেমন ধরেন লজিস্টিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারপরে আপনার ডিস্ট্রিবিউশন সাপোর্ট, ভেহিকেল সাপোর্ট, কমপ্লায়েন্স সাপোর্ট, হ্যাঁ, এই ধরনের রেগুলেটরি সাপোর্ট, এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে ওইখানে টেনে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভেলরি। এটা হচ্ছে যে আপনি যেই দেশে ব্যবসা করেন সেই দেশের গভর্নেন্স স্ট্রাকচার কিরকম, কি ধরনের স্ট্র্যাটেজি আপনি নিলে কম্পিট করতে পারবেন, হ্যাঁ, ডোমেস্টিক রাইভেলরি কেমন, ওইখান থেকে ইন্টারন্যাশনাল যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে তার রেজুলেশন কিরকম, এই ধরনের বিষয়গুলো আপনার
কম্পিটিটর কারা আছে, এই ধরনের বিষয়গুলো আপনার অ্যাসেসমেন্ট করার প্রয়োজনীয়তা পড়ে, ঠিক আছে? সো এখন কেসটা আপনি কিভাবে লিখবেন, তাই না? একটা কেস আসলে আপনি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দিবেন আর ঠিক এই 4টা পয়েন্টে আপনি লিখবেন। ঠিক 4টা, এই 4টা পয়েন্ট মানে 4টা মেইন পয়েন্ট, বাট প্রতিটা এক্সপ্লেইন করতে গেলে আপনি লিটারেচার ফরম্যাটে প্যারা করে করেও লিখতে পারেন বা অন্য কোনো ফর্ম যদি বুলেট পয়েন্ট মনে করেন সেভাবে লিখতে পারেন। বাট আমি প্যারাটাকেই প্রেফার করি, গুছিয়ে লিখা যায় সেক্ষেত্রে। তো এরকম ফ্যাক্টর কন্ডিশন, ফার্ম স্ট্র্যাটেজি, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রি। তো কেস পরে আপনার জব হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন কি আছে যার কারণে আপনি এক দেশে না করে আরেক দেশে করবেন, ডিমান্ড কন্ডিশনস গুলি কি আছে, আপনি কেন ওই দেশে ইনভেস্টমেন্টটা করবেন অন্য দেশে না করে, রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ কি কি বেনিফিট আছে এটা আপনারা দেখবেন, আর হচ্ছে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরিতে কি কি আছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে ফ্যাক্টর কন্ডিশন বলেন বলেন বলেন। স্যার কোনো ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে গেলে যে স্যার বিভিন্ন দেশে স্যার গভর্নমেন্ট থেকে যেসব করা হয়, সুবিধা, এক্সেমশনস, তারপরে যেরকম ইনভেস্টমেন্ট স্কিমস দেওয়া হয়, এটা কি স্যার অ্যাডভান্স কন্ডিশন গুলোর মধ্যে কি হবে, include করা অবশ্যই যাবে? অ্যাডভান্স কন্ডিশনে নিয়ে আসবেন। ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন, প্রোডাক্ট, এই কেস এটা থ্রি জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন দেই নাই রে বাবা, আমি দেখতেছি। কেসই খুঁজে পাচ্ছি না, এটা কোথায় যে আসে। স্টাডি পোর্টারস 5 প্রসেস মডেল, কোথায় যে রাখলাম কেসটা। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, হ্যাঁ। মৌসুমী আছে ক্লাসে? মৌসুমী আছেন ক্লাসে? আচ্ছা কে লিড নিবেন বলেন? ও মনে হয় ক্লাসে নাই কিনা আমি বুঝতেছি না। অন্য আরেকজন এটা পড়বেন, আপনারা পড়ে আপনারা এটা আইডেন্টিফাই করবেন যে এখানে ফ্যাক্টর কন্ডিশন কি আছে, ডিমান্ড কন্ডিশন কি আছে। হু উইল টেক দিস লিড? বলেন, কুইক রেজ ইউর হ্যান্ড। আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. কারো সাহস নাই? কে বলবেন? বলেন বলেন, কুইক কুইক কুইক। ভলান্টিয়ার একজন। কেসটা পড়বেন, ডিসকাস করবেন, সবাই মিলে আইডেন্টিফাই করবেন। বলেন কি নাম, নাম বলেন। স্যার আমি ফারহান আঞ্জুম নিলয়। পারেন, ঠিক আছে। এই যে এইখানে আমি আপনাকে দেখাচ্ছি, আহ এ হচ্ছে রিকোয়ারমেন্ট। পড়েন, আগে রিকোয়ারমেন্টটা পড়ে নেন। স্টার্ট করেন। ইয়েস স্যার। স্যার শুরু থেকে পড়বো? Requirement. রিকোয়ারমেন্টটা বলে নেন। জি। Number one, identify using the Porter's diamond the source and the nature of the competitive advantage enjoyed by the Bangladesh garment sector. Number two, based on your analysis, recommend a strategy for the garment sector of Bangladesh to continue the growth achieved and moving towards the top garments exporters in the world. Case number two, while rest of the Asia disappointed in terms of the export in 2015-16, there is a one surprising expectation to the pattern. Bangladesh. Bangladesh earned over USD 34 billion in 2015-16 fiscal year,
registering around 10% growth from the year before. This phenomenal success can be attributed to Bangladesh's growing apparel industry, which accounted for around 80% of the total export. As a global demand for cheap clothing rises sharply, Bangladesh's position as the second biggest textile exporter in the world continues to hold strong, which mainly due to large number of young workforce and low labor cost. So there is a good reason for Bangladesh to remain hopeful for the year ahead. Yet, Bangladesh have many challenges onward. The road ahead is not completely clear for the industry, with the EU being a principal recipient of garments accounted over 60% of the export. There is the continued slowdown of European economies to consider. Moreover, growing competition from Vietnam could be threatened Bangladesh's current global ranking. As such, Bangladeshi manufacturer will be forced to enhance productivity levels in order to maintain their competitive advantage. In a view of this, Bangladesh has engaged impact economy. Bangladesh, a leading Bangladeshi advisory firm, to suggest appropriate competitive strategy for Bangladesh garment sector to compete successfully in the global market to continue the growth of moving towards the largest textile exporting country in the world. You are a manager in the advisory service department of Impact Economy Bangladesh. You have a meeting yesterday with the managing director on this engagement. He has discussed details, porters, the competitive advantage of nation concept, where porter identifies and determines of the national competitive advantage, which he refers as diamond factor. The managers ask you to do. তাহলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে, তাই না? Yes, sir. তো এখানে আপনাদের খুঁজে বের করতে হবে ফ্যাক্টর কন্ডিশন কি কি আছে, ডিমান্ড কন্ডিশন কি কি আছে, রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রি কি কি আছে, এবং ফার্ম স্ট্র্যাটেজি কি আছে। সো রিকোয়ারমেন্ট তো পরিষ্কার নাকি? রিকোয়ারমেন্ট বুঝতে কারো কোনো প্রবলেম আছে? কথা বলে না কেউ, কি এক যন্ত্রণা। No, sir. সো আপনারা পড়েন, একটা একটা করে প্যারা আপনারা পড়েন, পড়ে আইডেন্টিফাই করেন, ঠিক আছে? আমি আপনাদের 10 মিনিট সময় দিলাম, তারপর আমি ডিসকাশন করব আপনাদের সাথে। দেখি আপনাদের দুইটা কেস আমরা সলভ করছি, আপনাদের সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা দেখি। তিনটা ফ্যাক্টরে আপনারা আইডেন্টিফাই করেন। আমি কি ফাইলটা আপনাদের চ্যাট বক্সে দিব? Yes, sir. আগে স্টপ শেয়ার দিয়ে নিতে হবে। দেখেন তো পেয়েছেন কিনা চ্যাট বক্সে। পেয়েছি স্যার। আমি শেয়ার দিচ্ছি। এই কয়েকটা কেস ধরতে পারলে দেখবেন আপনাদের কাছে ইজি মনে হবে। নেন সলভ করেন, 10 মিনিটস টাইম। শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. কি কি আইডেন্টিফাই করতে পারলেন বলেন, কিছু বের করতে পেরেছেন? Yes, sir. Sir, factor condition. Sir, sir, conditional factor, sir. conditional factor, কন্ডিশনে demand স্যার factor. লো লেবার কস্টিং লেবার আছে স্যার বাংলাদেশে। আর স্যার আচ্ছা। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এরিয়া স্যার এই এই ভালো পজিশন আছে, কারণ বাংলাদেশে ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে কটন ইম্পোর্ট করা স্যার অনেক ইজি স্যার, তার কারণে আচ্ছা এটা একটা অ্যাডভান্টেজ আছে। তারপর স্যার আমাদের লেবারগুলো অনেক স্কিল, গার্মেন্টসের জন্য ট্রেন্ড, এটা একটা স্যার অ্যাডভান্টেজ আছে। আচ্ছা কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ইমপ্রুভ হইতেছে, যেমন স্যার অনেক ফ্লাইওভার ব্রিজ ক্রিয়েট হইতেছে, যেমন পদ্মা সেতু, এগুলো স্যার
এই আমাদের এই বেসিক ফ্যাক্টর কন্ডিশনে স্যার এটা একটা পয়েন্ট আছে। ভালো পয়েন্ট। তারপরে তারপর স্যার ডিমান্ড কন্ডিশনে স্যার আমাদের বাংলাদেশে 17 কোটি পপুলেশন স্যার, এক্সিস্টিং ডিমান্ড গার্মেন্টস প্রোডাক্টের অনেক হাই স্যার। তারপর স্যার বাংলাদেশ যেহেতু স্যার পোর্ট আছে, বন্দর আছে স্যার, সেখান থেকে গ্লোবালি এক্সপোর্ট করা অনেক ইজি ইউরোপ আর আমেরিকার মার্কেটগুলোতে স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপর কম দামের মধ্যে মানে কাপড় কিনতে পারে। কাপড় তৈরি কম করতে পারে, দামে কাপড় কিনতে পারে। কাপড়গুলো কিনতে পারে, র মেটেরিয়ালস কিনা স্যার অনেক ইজি। র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি। জি স্যার। আচ্ছা, স্যার কন্ডিশনাল ফ্যাক্টর গুলোর মধ্যে স্যার একটা আছে আমার লো কস্ট অ্যান্ড ইয়াং লেবার এটা ফোর্স আছে কোথায় আমাদের। ফ্যাক্টর কন্ডিশন বলছেন না ডিমান্ড? স্যার ফ্যাক্টর কন্ডিশন। আচ্ছা, জি। তারপরে স্যার বাংলাদেশের জিএসপি সুবিধাটা আছে। এটার সাথে স্যার আমাদের দেশের যে গার্মেন্টস এর জন্য যে সাপোর্টিং যে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি, সেটাও স্যার আচ্ছা। অনেক হাই। এরকম তিনটা পাওয়া গেছে স্যার। ডিমান্ড ফ্যাক্টরে স্যার আমার রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই আমার আর কি প্রমিসিং, যে আমরা বাংলা আরএমজি সেক্টরটা লিডিং লিডিং পজিশনে যাওয়ার মতো। স্যার তারপরে রিলেটেড সাপোর্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমার ব্যাকফুটে স্যার কটন অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি আছে, তারপর ওয়াশিং অ্যান্ড ডাইং, কাটিং এবং অন্যান্য রেলিভেন্ট যে ইয়েগুলো আছে, ইন্ডাস্ট্রি আছে, সেগুলো আছে। আর স্যার ফ্রন্টে আমার এক্সপোর্ট, লজিস্টিক্স, ব্যাংক, এরা এরা আছে। আর আর স্যার সাপোর্টিং ইন্ডাস্ট্রিতে স্যার গভর্নমেন্ট রোল আছে স্যার। গার্মেন্টসের বিজনেসগুলোর জন্য স্যার অনেক ফ্রেন্ডলি ল আছে, যার কারণে স্যার বিজনেস অনেক ইজি হয় অপারেশন রান করা। তারপর আমাদের লেবার ল কস্ট কম হলেও স্যার এই রানা প্লাজারের পর থেকে স্যার মোটামুটি লেবার কন্ডিশন অনেক বেটার স্যার। তো এটাও একটা অ্যাডভান্টেজ আছে স্যার। ভালো আইডেন্টিফাই করতে পেরেছেন মেজরলি পয়েন্ট এগুলো। কেসটা অনেক ইজি, বাট কেসটা কিভাবে লিখবেন? আমি আপনাদের চ্যাট বক্সে কতগুলো টেক্সট করেছি, দেখেছেন আপনারা? ইয়ার স্যার এগুলো দেখতেছি। টেক্সট বক্সে দেখেন, factor conditions are a country's endowment of the inputs to production। মানে ওই যে আমি বলছিলাম কিছু জেনারিক কথাবার্তা লিখে, অনেকটা সেরকম। factor conditions are country's endowment of the input to production such as human resources, physical resources, knowledge, capital and infrastructure. Porter distinguished between basic and advanced factor. Basic factors include natural resources, semi-skilled and unskilled labor. The latter are more important for sustained success and include modern digital communication, highly educational personnel, research and laboratories. এটা একদমই একটা জেনারিক স্টেটমেন্ট, তাই না? ইয়েস স্যার। এটা আপনি একদম পুরো নিজের মতো করে এটা নিজের মতো সাজিয়ে মাথায় নিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। তারপরে সে আসতেছে বাংলাদেশ অ্যাপারেল well endowed with basic and some advanced factor. Even though Bangladesh is not a cotton growing country, it has no problem with importing cotton from the cotton growing countries all over the world. In fact, Bangladesh is the largest cotton importer country in the world. Main advantage of Bangladesh is ample supply of unskilled, semi-skilled labor, যেটা আপনারা বলছিলেন, with sufficient knowledge on garment sector. Moreover, cost of such labor in Bangladesh is the lowest in the world. Additional 30 lakh new workforce in the economy for next 15 years will ensure sustainable competitive advantage for garment. এই একটাই রিজন মেজরলি আপনারা সবাই যেটা বলছেন, তাই না? ইয়েস স্যার। While other countries involved in manufacturing garments are facing labor shortage and struggling with increased wages, Bangladesh is blessed with plenty of male and female workers conducive to further growth in the garments industry. সো আপনি যদি দুইটা ফ্যাক্টরি পান, দুইটা ফ্যাক্টরকে একটু সুন্দর করে আর্টিকুলেট করে এটা একটা স্টোরি টেলিং ফরমেশনে বলতে হবে আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ পজিশন অন অ্যাডভান্স ফ্যাক্টর
is not only advantageous, Bangladesh is improving fast on digital communication. এই যে এটা হলো অ্যাডভান্স ফ্যাক্টরে বলতেছে digital communication. The country has shortage of educated human resources like merchandiser, quality inspector, many such skilled resources from other countries are working garment sector in Bangladesh. So এদের কাছ থেকে ট্রেনিং নিয়ে কোনো এক সময় হয়তো আমাদের দেশের রিসোর্সফুলটাও অনেক স্কিলড হয়ে উঠবে। তো এইরকম একটা ফ্যাক্টর কন্ডিশনের প্যারাগ্রাফ আপনারা চিন্তা করতে পারেন, কি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ম্যাচ করে? ইয়েস স্যার। Yes, sir. কারো কোনো প্রশ্ন আছে? কেসটা বুঝাটা ইম্পর্টেন্ট, অ্যান্সারটা কিভাবে সাজাবেন এটা ইম্পর্টেন্ট। পরে বাসায় গেলে আপনারা যদি নিজেরা একটু 2-3টা কেস লিখেন, দেখবেন যে আপনার কাছে খুবই কমফোর্টেবল মনে হবে, বুঝছেন? তারপরে আমরা যদি দেখি ডিমান্ড কন্ডিশন হচ্ছে হোমোজেনিয়াস নেচারের হোম গ্রোন কান্ট্রি ডিমান্ড। The home market determines how farm perceive, interpret and respond to the buyer need. একদমই generic statement. The information puts pressure on farms to innovate and provides launchpad for global ambitions. Entrepreneurs of Bangladesh always respond to customer need on a priority basis. Careful marketing has made this response successful, and Bangladesh has an enviable reputation, quality, innovation, reliability, and customer focus in the world market. এগুলো হচ্ছে ওই যে গার্মেন্ট সেক্টর, মাঝে মধ্যে ইন্ডাস্ট্রি পড়তে বলছিলাম না আপনাদের, যে একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি কেন ভালো করে, অনেক ইন্ডাস্ট্রি রিপোর্ট থাকে। তো ওই ইন্ডাস্ট্রি রিপোর্ট গুলো যদি আপনারা একটু পড়েন, পড়লে দেখবেন আপনি ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তখন স্পেসিফিক ওই ইন্ডাস্ট্রি রিলেটেড কেস আসলে আপনার জন্য অ্যান্সার করা অনেক সহজ হবে। The success that has been achieved to the date has meant that Bangladesh has a necessary economies of scales to be able to successfully compete globally. And now Bangladesh is positioned second largest textile exporter in the world, and many of the large buyers and garments importing countries are confident Bangladesh is moving toward the position of the largest garment exporter in the world. দেখছেন স্পেসিফিক কিন্তু কিচ্ছু নাই, তাই না? ইয়েস স্যার। কারণ এখানে যেহেতু আমাদের এটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের এখানে পপুলেশন বেশি, চিপ লেবার, স্বভাবত কারণে একটা হোম মার্কেট ডিমান্ড থাকবে। আর বাকি যেটা খুব স্ট্যান্ডার্ডাইজ কথাবার্তা বলে ওই একটা ডিমান্ডের সাথে 4-5টা লাইনে দেখেন ট্যাগ করে দিছে। হ্যাঁ, ঠিক আছে না? ইয়েস Yes, স্যার। sir. তারপরে প্রেজেন্স অফ রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, এখানেও দেখবেন আপনি একই রকমের জেনারিক কথাবার্তা বলবে। Competitive success in one industry is often linked to the success of related party industry. এটা কি বলা আছে কেসে? No, sir. Domestic suppliers are preferable to foreign suppliers. The presence of related and supporting industry at home, we have to date supplied Bangladesh within the components it has needed in successful competing globally in the garment sector. Bangladesh has a very strong spinning industries base and capable of producing different types of yarn. এটা বলা আছে। The country has already achieved a dominant position in producing all types of accessories required for garments industry. All this has poised Bangladesh to move toward the top garment sector in the world in near future. So এটা হলো যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু কথাবার্তা চলতেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেশিনারিজ আছে অনেক রকমের, তাদের পার্টস লাগবে, মেইনটেনেন্স লাগবে, টেকনিক্যাল নো-হাউ লাগবে এগুলি মেইনটেনেন্স করার। সো এই ধরনের সাপোর্ট যদি আপনার মার্কেটে অ্যাভেলেবেল থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রি খুব দ্রুত প্রমোট করে। এটাই একটা জেনারিক স্টেটমেন্টের বেসিসে সে একটা স্ট্রাকচার করছে আইডিয়া। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। No, sir. আচ্ছা, তারপর হচ্ছে ন্যাশনাল ফার্ম স্ট্র্যাটেজি এন্ড রাইভেলরি। এটাও দেখবেন ন্যাশনাল ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভেলরি should create distinct business environment in different countries. Domestic rival is important because tough domestic rivals teach a farm about competition success
and rivals from the home market have to try different strategies approaches. Very basic generic statement. তো তিনটা কেস তো আপনারা দেখলেন, তিনটা কেস আমরা করলাম। অ্যান্সার তো আপনাদের কাছে এখন বাই নাও আছে। তো এগুলো একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, না হয় আসলে এই যে ক্লাসে আসেন আইসা দিনের শেষে আসলে কোনো লাভ নাই, বুঝছেন? বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। এটা গেল Reuters-এর, আচ্ছা। এরপরে যে চ্যাপ্টারটা আমরা দেখবো এটা হলো চ্যাপ্টার 5। হ্যাঁ, চ্যাপ্টার 5 এ আছে হলো দ্য ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট এনভায়রনমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। Yes, sir. ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট এনভায়রনমেন্ট আপনারা আগের ক্লাসগুলোতে শুনেছেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস, মার্কেট এনভায়রনমেন্ট, ম্যাক্রো মার্কেট শুনেছেন। মার্কেট এনভায়রনমেন্ট মানে হচ্ছে এটা মাইক্রো ম্যানেজমেন্ট, মানে উইদিন দ্য ইন্ডাস্ট্রি আর কি, ঠিক আছে। সো এখানে আমরা কি কি শিখবো? এখানে আমরা শিখবো পোর্টার্সের 5 ফোর্সেস মডেল, ইন্ডাস্ট্রি কোম্পানিজ, মার্কেট টেকনোলজিস, প্রোডাক্ট লাইফ সাইকেল, আর হচ্ছে ইন্ডাস্ট্রি সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি গ্রুপ। সো এখান থেকে মোস্টলি কেস আসে হচ্ছে পোর্টার্সের 5 ফোর্সেস মডেল, আর বাকিগুলো আসলে কেস আসে না। ইন্ডাস্ট্রি সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি গ্রুপ ওদিক থেকে অনেক সময় আপনার কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে। আমি জানি না এখানে আর কোনো মডেল আছে কিনা, আমি একটু দেখে আসি। না, এখানে ওই একটাই আছে, বাকিগুলো আপনারা জানেন। আমি মডেলটা বুঝিয়ে আমি আপনাদের বলছিলাম আমি একদম লাইন বাই লাইন পড়াবো না আপনাদের। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি অবশ্যই টাচ করব, ঠিক আছে না? Yes, sir. Okay, sir. Yes, sir. আপনাদের কোনো সাজেশন আছে স্যার লেকচার এরকম না হয়ে এরকম হইলে ভালো না? সো ফার ইউ আর ফাইন। স্যার ফিজিক্যাল ক্লাস হইলে স্যার সবচেয়ে বেটার হইতো। ও বলে লাভ নাই, ফিজিক্যাল ক্লাসে যাইতে যাইতে আপনার ধরেন দিন শেষ হয়ে যাবে। দেখেন না, অফিস থেকে এইখানে বাসায় আসবো এক্সপ্রেস ওয়ে দিয়ে, 10 মিনিটের রাস্তা, তারপর 1 ঘন্টা লাগে। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারে এই মডেলটা একটু ভালো করে শিখবো, কারণ এই মডেলের একটা কেস আছে। আমি দেখি আজকে একটা কেস করাই দিতে পারি কিনা, তাহলে আপনারা অনেক দূর আগে যাবেন। আর বাকি যেগুলো আছে এগুলো তেমন কিছু না। ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস, মার্কেট এনভায়রনমেন্ট যখনই বলবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস। আর ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস এর জন্যই পোর্টার্স এর 5 ফোর্সেস মডেল। আগে যেটা দেখলেন পোর্টার্স এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন, ওটা পোর্টার্স এরকম অনেকগুলো মডেল আছে। পোর্টার্স এর 3 জেনারিক মডেলও আছে। সো 5 ফোর্সেস মডেল আসলে জিনিসটা কি করে? 5 ফোর্সেস মডেল এটা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করার জন্য ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ফোর্সেস থাকে। তো পোর্টার্স বলছে তোমাদের এরকম যত ফোর্সেসই থাকুক না কেন, ফোর্সেস মানে হলো পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে আপনি বিজনেস করতে গেলে আপনাকে যে সমস্ত জিনিসকে মাথায় নিতে হয়। তো এরকম কি কি জিনিস মাথায় নিতে হয়? যেন ধরেন ইন্ডাস্ট্রিতে আপনার প্লেয়ার কারা কারা আছে, কাদের সাথে আপনার মার্কেট শেয়ার ভাগাভাগি করতে হয়, ইন্ডাস্ট্রিতে সাপ্লায়ার কারা, ইন্ডাস্ট্রিতে কাস্টমার কারা, ইন্ডাস্ট্রি রেগুলেটর কারা, নতুন করে ইন্ডাস্ট্রিতে কে আসতে পারে, এই প্রশ্নগুলি জানতে চান না আপনারা? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. সো আপনি তো নিশ্চয়ই যদি ধরেন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ব্যবসা করেন, তাহলে তো আপনি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করবেন নাকি গার্মেন্টস নিয়ে করবেন?
ফার্মাসি অবশ্যই ফার্মাসি নিয়ে। তো তখন আপনি শুধু ফার্মাসিউটিক্যালস নিয়েই যেহেতু চিন্তা করবেন, এই কারণে আপনার মার্কেট এনভায়রনমেন্ট আপনি যখন বলবেন, আপনি তখন স্পেসিফিক্যালি ওই ইন্ডাস্ট্রি রিলেটেড কথাই বলবেন। তো এই আপনার এই চারপাশে কারা আছে তাদেরকে আপনার কিভাবে ম্যানেজ করতে হবে, তাদের সম্পর্কে স্ট্র্যাটেজি কিভাবে মেক করতে হবে, এটা বোঝার জন্যই পোর্টার্স বলেছে যে পোর্টার্স এর 5 ফোর্সেস মডেল, মানে 5টা ফোর্স আছে। যখন আপনি কোথাও বিজনেস করবেন ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি প্লেয়ারদের সাথে কম্পিট করার জন্য আপনি এই 5টা ফোর্স আপনাকে মাথায় রাখতে হবে, এটা পোর্টার্স বলেছে। এই জন্য এই মডেলটার নাম হলো পোর্টার্স এর 5 ফোর্সেস মডেল। তো পোর্টার্স এর 5 ফোর্সেস মডেল বলে 5 কম্পিটিটিভ ফোর্সেস ইনফ্লুয়েন্সেস দ্য স্টেট অফ কম্পিটিশন ইন দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, হয় ফার্মাসিউটিক্যালস, না হয় সার্ভিস, না হয় আইটি, না হয় ইলেকট্রনিক্স, না হয় ধরেন কি বলে আপনার গার্মেন্টস, না হয় লেদার, কোনো একটা ইন্ডাস্ট্রি হবে। তো এখানে কম্পোনেন্ট হবে 5টা। 5টার ভিতরে একটা হচ্ছে পোটেনশিয়াল থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস, একটা রাইভেলরি এমং এক্সিস্টিং কাস্টমার, এটা তো পড়ছেন, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, আর এটা হলো সাবস্টিটিউট প্রোডাক্ট। এই মডেলটা কেউ আগে কখনো দেখেছেন? নো স্যার। দেখেন নাই? কেউ দেখেন নাই? দেখেছি স্যার, এটা তো টিএলএ ছিল স্যার। স্যার বিজনেস ফাইন্যান্সে তো ছিল আগে। আচ্ছা, কে বলতে পারবেন এই মডেলটা, কে এক্সপ্লেন করতে পারবেন, বলেন। এখন কেউ পারবেন না, তাই তো? যেমন পারেন বলেন, আমি আছি, হেল্প করব। আচ্ছা, তাহলে কি পড়ে আসছেন এবার বুঝেন। আচ্ছা, তাহলে এখানে কয়টা ফোর্সেস? স্যার 5টা। 5টা স্যার। 5টা। এই যে সাপ্লায়ার, কাস্টমার, সাবস্টিটিউট, পোটেনশিয়াল এন্ট্রান্স, আর হচ্ছে রাইভালরি এবং এক্সিস্টিং কাস্টমার, ঠিক আছে? আর এগুলো হচ্ছে যে আপনার ধরেন পাওয়ারের ইনফ্লুয়েন্সটা লেখা, বার্গেনিং পাওয়ার, থ্রেট অফ নিউ এন্ট্রান্স। তো পোটেনশিয়াল এন্ট্রান্স মানে কি? পোটেনশিয়াল এন্ট্রান্স মানে কি বলেন? নতুন কেউ আসার রিস্ক কতটুকু আছে, তাই না? জি স্যার। পোটেনশিয়াল এন্ট্রান্স মানে হলো আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন সেই ইন্ডাস্ট্রিতে কেউ ব্যবসা করতে চায়, তার আসা কতটা সহজ, যাওয়া কতটা কঠিন, এটার উপরে ডিপেন্ড করে ওই ইন্ডাস্ট্রিতে নতুন কেউ আসবে কি না। আসবে না। যদি ইন্ডাস্ট্রিতে কি কি জিনিস কনসিডার করে আপনি ডিসিশন নিতে পারবেন ইন্ডাস্ট্রিতে কেউ আসতে চাইবে, ইন্ডাস্ট্রিতে কেউ আসতে চাইবে না, এগুলা এখানে কিছু বলছে। কোন একটা ইন্ডাস্ট্রিতে যদি সার্ভাইভ করার জন্য ইকোনমিজ অফ স্কেলে প্রোডাকশন করতে হয় তাহলে এখানে নতুন এন্ট্রান্সের থ্রেট কম থাকে। কোন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অনেক থাকে, প্রচুর বিগ ক্যাপিটাল লাগে, ব্যবসা একবার স্টার্ট করলে এটা সুইচ করে অন্য ব্যবসায় যেতে অনেক খরচ, ঠিক আছে? কস্ট কম্পিটিটিভনেস নাই, ডিস্ট্রিবিউশন চ্যানেল অনেক বাজে অবস্থা, এই ধরনের পরিস্থিতি থাকলে সম্ভবত আপনার হয় না, নতুন কেউ এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে তাই না? চায় না। কি কি বলছি বলেন তো? বলেন, নতুন ইন্ডাস্ট্রিতে কি কি থাকলে বুঝবেন যে এখানে পোটেনশিয়াল নিউ এন্ট্রান্সের থ্রেট কম না বেশি? তাহলে আমরা তো থ্রেট কমই করতে চাচ্ছি, তাই না? ইয়েস স্যার। পয়েন্টগুলি কি কি বললাম? আরে কথা বলে না কেন? ইকোনমিক স্কেলে প্রোডাকশন সুইচিং। ইকোনমিজ অফ স্কেল মানে কি বলেন?
মানে আপনি আপনার মেশিনের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করবো। করবেন, আপনি আপনার মেশিনের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করবেন, ঠিক আছে। তারপরে Sir, প্রোডাক্ট ডাইভারসিফিকেশন কস্ট কতটুকু? প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কস্ট, মানে প্রোডাক্ট যদি ডাইভার্সিফাই করতে অনেক খরচ হয়, অনেক টাকা অনেক খরচ দিতে লাগে হয়, জি স্যার। তারপরে অনেক বিগ ক্যাপিটাল লাগবে ইনভেস্টমেন্ট করতে, ছোট ক্যাপিটালে হবে না, বড় বড় ক্যাপিটাল দরকার। এই ধরনের ইন্ডাস্ট্রিতে মানুষের এত পয়সা থাকে নাকি? তারপরে ব্যবসা স্টার্ট করেছেন, এটা বন্ধ করে যাইতে, শুরু করতে যান না সুইচিং খরচ, কস্ট বন্ধ করে যাইতে তার চেয়ে আরো হাই। বেশি খরচ। তো এগুলি হইলে আপনার এন্ট্রি ব্যারিয়ার থাকে, এগুলা হইলে পটেনশিয়াল নিউ এন্ট্রান্সের থ্রেট কম থাকে না বেশি থাকে? sir, বেশি বেশি থাকে। টাকা। কম থাকে। এগুলি হইলে পটেনশিয়াল এন্ট্রান্সের সম্ভাবনা কম থাকে না বেশি থাকে? কম থাকে স্যার। কম থাকে, কারণ বেশি থাকলে তো আপনার ধরেন ইয়াই হইল, পটেনশিয়াল থ্রেটের এন্ট্রান্সের ইয়া বেশি হয়ে গেল। কম থাকবে, কারণ এগুলা হইলে তার অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে, অনেক কিছু করতে হবে। তো অনেক সময় আসতে পারে যে এন্ট্রি ব্যারিয়ার কিভাবে কমাবেন। তো এই দুইটা রিকমেন্ডেশন, তিনটা রিকমেন্ডেশন দিছে যে পটেনশিয়াল থ্রেট অফ নিউ এন্ট্রান্স এর এন্ট্রি ব্যারিয়ার আমরা কিভাবে কমাবো। তাহলে আপনি ওইখানে বলতে পারেন যে চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল চেঞ্জেস, নিউ ডিস্ট্রিবিউশন চ্যানেল এন্ড প্রোডাক্ট অফ সার্ভিসেস, এই তিনটা এরিয়া বলতে পারেন। চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, তারপরে টেকনোলজিক্যাল চেঞ্জেস, আর একটা নিউ হচ্ছে নিউ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন চ্যানেল ফর প্রোডাক্ট অর সার্ভিসেস। প্রোডাক্ট এই তিনটা জিনিস ইমপ্লিমেন্ট করে এই এন্ট্রি ব্যারিয়ারকে কি করা যায়, কমিয়ে ফেলা যাই স্যার। যায়। হ্যাঁ। তারপরে হচ্ছে আমি যদি নাটশেল বলি, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, তাই না? বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার মানে কি, কারো আইডিয়া আছে? আপনি কারোর জন্য কাস্টমার না, জি স্যার, কাস্টমারের স্বাধীনতা আর কি স্যার, কাস্টমার আসলে তা কতটুকু আপনার হচ্ছে বার্গেনিং পাওয়ার মানে কি? কষাকষি, দর কষাকষির ক্ষমতা। মনোপলি মার্কেটে স্যার কাস্টমারের বার্গেনিং পাওয়ার কম থাকে স্যার। আহ আহ বার্গেনিং পাওয়ার মানে হলো কি জানেন? দর কষাকষি স্যার। হ্যাঁ, দর কষাকষি না, দর কষাকষি কখন করতে পারবেন? ধরেন যে আপনি এমন এক বিকল্প জায়গায় option গেছেন, বেশি ওখানে থাকবে, একটাই স্যার। দোকান, তখন পারবো জি। না স্যার। দর তখন করা কষাকষি যাবে না করতে স্যার। পারবেন? না স্যার। এখানে মাল্টিপল দোকান, পারবেন? হ্যাঁ জি স্যার। মানে প্রোডাক্ট যদি স্যার সীমিত কিছু সাপ্লায়ার হয়, সেক্ষেত্রে দর কষাকষির ক্ষমতা কম থাকে। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই তো এই বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার মানে হলো, ধরেন আপনি এক জায়গায় একটা প্রোডাক্ট কিনতে গেছেন, ধরেন একটা শার্ট কিনতে গেছেন, তো ওইখানে একটাই দোকান। আপনি দোকানদারের কাছে গেলে দোকানদারের প্রাইস শুনলে আপনারা যদি বাড়াবাড়ি করেন, বলবে পছন্দ হলে নেন, না হলে চলে যান, তাই বলে না? জি স্যার। কিন্তু ওইখানে যদি আরো 5টা দোকান থাকতো, তাহলে কেউ আপনাকে এই কথা বলতো? না না স্যার। তো তার মানে কি, আপনার বার্গেনিং পাওয়ার অনেক বেশি না কম? স্যার, এক্ষেত্রে স্যার কম। বেশি। তো কম আপনি স্যার। যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করেন, আপনি মাল্টিপল দোকান থাকলে আপনার বার্গেনিং পাওয়ার বেশি, মাল্টিপল অপশন বেশি স্যার। থাকলে, জি স্যার। আর মাল্টিপল অপশন না থাকলে বার্গেনিং পাওয়ার কম। কম। তো জি স্যার। আপনি যে ইন্ডাস্ট্রির কেস অ্যানালাইসিস করবেন, সেই ইন্ডাস্ট্রিতে যদি একজন কাস্টমারের তার যে প্রোডাক্ট কনজিউম করে, সেই প্রোডাক্টের সিমিলার ইউটিলিটিতে ডিফারেন্ট কোম্পানি অফার করে না? এই ধরনের কোম্পানির সংখ্যা যত বেশি থাকবে, কাস্টমারের বার্গেনিং পাওয়ার তত বেশি থাকে। এই কোম্পানির সংখ্যা কম যত হবে, কাস্টমারের বার্গেনিং পাওয়ারও কি হবে, কম কম হবে। হবে। এটা হলো কাস্টমারের বার্গেনিং পাওয়ার। তাহলে কাস্টমারের বার্গেনিং পাওয়ার ভালো থাকলে কি হবে?
আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, কম দামে র মেটেরিয়াল বাজার থেকে কিনতে পারবেন, কেনা যাবে প্রোডাক্ট স্যার। বেশি জি দামে স্যার। বিক্রি করতে পারবেন। আবার বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার বলে, আমরা অনেক সময় দেখি না কোম্পানির সাপ্লায়ার এনলিস্ট করে নেয় একজন দুইজন, ওরা যেভাবে প্রাইস দেয় ওইভাবেই নিতে হয়। কিন্তু নিতে এখন হয়। তো গ্লোবাল চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার ধরেন আমার এখন ক্রস বর্ডার আছে, সব জায়গায় আছে। তো আপনি যেই প্রোডাক্টের বিজনেস করেন সেই প্রোডাক্টের র মেটেরিয়ালের সাপ্লায়ার যদি কম হয় তাহলে আপনার রিস্ক বেশি, আর র মেটেরিয়ালের সাপ্লায়ার যদি বেশি থাকে তাহলে আপনার রিস্ক কম। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, না হয় অনেক সময় খাবে। তারপরে আমি পোর্টাস 5 ফোর্সেস মডেলের একটা কেস দিব, এই কেসটা আপনারা লিখবেন, লিখে আমাকে ইয়াতে পাঠাবেন। আমি জাস্ট আপনাদের 1 ঘন্টা সময় দিব, আমার জিমেইলে আমাকে পাঠাবেন, আমি দেখবো আপনারা কেমন লিখেন, পরে আবার আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কিছু ফিডব্যাকও দেওয়ার চেষ্টা করব। সো সাবস্টিটিউট প্রোডাক্ট মানে কি, কারো আইডিয়া আছে? স্যার একটা পণ্যের বিপরীতে যে বিকল্প যে পণ্যটা থাকে। একটা পণ্যের বিপরীতে বিকল্প পণ্য থাকে, বিষয়টা মানে আপনি কোনো একটা প্রোডাক্টে যে ইউটিলিটি ভোগ করছেন, কোনো একটা প্রোডাক্ট তো কোনো কিছু ভোগ করার জন্য কিনতেছেন, তাই না? ইয়েস স্যার। জি স্যার। ওই সিমিলার ইউটিলিটি যখন অন্য কোনো প্রোডাক্ট থেকে পাওয়া যায় তখন একটা আরেকটার সাবস্টিটিউট হয়, ঠিক আছে? যেমন কোনো স্যার একটা, চার যেমন কপি। যেমন ধরেন চাল গম দুইটা খাইলে আপনার কি হবে? পেট ভরবে, আমরা বাঙালি দুইটাই খাই, তাই না? জি স্যার। জি স্যার। যেমন হুম। আদা ময়দা, আটা ময়দা সাবস্টিটিউট, তাই না? তো এইরকম সিমিলার নেচার আর ইউটিলিটি যদি পাওয়া যায় অন্য কোনো প্রোডাক্টে, তাহলে আপনার ওই এই প্রোডাক্টের থ্রেড বেশি থাকে। সাবস্টিটিউট প্রোডাক্ট যত বেশি ওই ইন্ডাস্ট্রির থ্রেড তত বেশি স্যার। বেশি, সাবস্টিটিউট প্রোডাক্ট যত কম ওই ইন্ডাস্ট্রির থ্রেড তত কম। তাহলে আমরা বুঝলাম, আর রাইভেলরি এবং এক্সিস্টিং কাস্টমার তো হলো এন্টিটির ভিতরে যারা আছে তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, তাই না? এটা নিয়ে জি কারো স্যার। কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদের কেসটা দিব, এটা পড়বেন ঠিক 1 ঘন্টা, 1 ঘন্টা পড়ে এটা লিখে আমাকে খাতা পাঠাবেন। স্যার লিখে পাঠাবো কি চ্যাট বক্সে 5 না? ফোর্সেস মডেলের কেস যে কই রাখছি আল্লাহ জানে। এটা 2-3 বার আসছিল, বুঝতেই পাচ্ছি না। পাইছি। কেসটা বড় অনেক, এটা পড়বেন, পড়ে তারপরে আপনারা এটা লিখবেন, লিখে আমাকে আপনারা এটা পাঠাবেন। আমি আপনাদের খাতা কষ্ট হলেও দেখে দিব, আর যে লিখবেন না সে বসে বসে আলু খাবে, ঠিক আছে? তার মানে কেসটা লিখতে হবে এই 5টা কম্পোনেন্টের ভিতরে, তাই না? কি বলছি বুঝতে পেরেছেন? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি স্যার। ইয়েস স্যার।
কেসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কেস। আমি আপনারা যদি না বুঝেন আমি নেক্সট ক্লাসে আপনাদের বুঝাবো, বাট কেসটা অবশ্যই লিখবেন। কেসটা অনেক সুন্দর একটা কেস। আপনি যদি এটা পড়ে লিখতে পারেন অনেক দূর আগায় যাবেন। বাট ডোন্ট মিস দ্যাট চান্স। স্যার ওয়ার্ড ফাইলে লিখে পাঠালে কি হবে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ওয়ার্ড ফাইলে লিখে পাঠান। আমাকে দিলেই হয়েছে, আপনি জিমেলে পাঠাবেন, আমি নিয়ে নিব। আমি চ্যাট বক্সে দিচ্ছি। কই চ্যাট বক্স কই? পেয়েছি। দেখেন এটা ফাইল গিয়েছে, তারপর আমি ইমেলও দিয়ে দিচ্ছি আপনাদের। এটা লিখবেন, 1 ঘন্টাই সময় আপনার। এটা লিখে আমাকে পাঠাবেন। এটা তো 4 নাম্বার কেস পড়াচ্ছি আমরা, তাই না? চার নাম্বার কেস পড়াচ্ছি না? Yes, sir. হ্যাঁ, তো আমি ইমেলও দিয়েছি। তো এটাই আপনাদের টাস্ক, এখন এটা পড়বেন, তারপরে এটা লিখবেন। Okay, sir. 1 ঘন্টা সময়, আমি ক্লাসে আসি, আপনারা লিখতে থাকেন।